দেবদাস উপন্যাসটি পড়ার পর আমার কেমন লাগলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেবদাস উপন্যাসটি হয়তো অনেকে পড়েছেন, আর যদিও অনেকে পড়ে নাও থাকেন, তবে এটা নিয়ে অনেক সিনেমা হয়েছে, মুভি হয়েছে, সেটা হয়তো অনেকে দেখে থাকবেন। এবং দেবদাস হচ্ছে একটা নায়কতান্ত্রিক একটা উপন্যাস, যেখানে দেবদাসের একটা ট্রাজিক পরিণতি হয়, খুবই মারাত্মক এবং করুণ পরিণতি হয়, যেটা আমরা সবাই জানি। এখন হচ্ছে দেবদাস গল্পটার শুরুটা কেমন ছিল, যেখানে দেখায় দেবদাস হচ্ছে জমিদার বাড়ির ছেলে, এবং পারু, আমাদের গল্পের যে নায়িকা পারু বা পার্বতী, সে হচ্ছে তারই প্রতিবেশী এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তাদের কৈশোরটা অনেক সুন্দর থাকে, অনেকটা পড়লে মনে হবে আপনি পথের পাঁচালীর অপু দুর্গার মতো, যেখানে তাদের পাঠশালা, দুজনের পুকুর ঘাটে যাওয়া, খেলাধুলা, মারপিট, এই ব্যাপারগুলো আপনাকে হয়তো অনেক ভালো লাগার একটা অনুভূতি দিবে। তখনই তারা একে অপরের সাথে বন্ধুত্ব কিংবা প্রেমে অনেকটা আবদ্ধ থাকে, যেটা আসলে কি বলে, প্রাকৃতিকভাবেই তাদের মধ্যে জিনিসটা থাকে। তো সেখান থেকে কিভাবে মানে এই ট্রাফিক পরিণতির দিকে গেল দেবদাস, দেবদাসে আমরা জানি তিনটা প্রধান চরিত্র। আমি তিনটা প্রধান চরিত্র নিয়ে কথা বলবো। তিনটা প্রধান চরিত্রের মধ্যে হচ্ছে দেবদাস যে প্রধান চরিত্র, এবং হচ্ছে তাকে কেন্দ্র করে আরও দুইটা চরিত্র, পার্বতী এবং হচ্ছে চন্দ্রমুখী। এবং আমার কাছে কোন চরিত্রটা বেশি ভালো লেগেছে এবং কেন ভালো লেগেছে সেটা আপনাদের বলবো। আমার কাছে প্রথমেই বলে দিই, আমার কাছে চন্দ্রমুখী চরিত্রটা বেশি ভালো লেগেছে। এখন হচ্ছে চরিত্রর বিচারে দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী কেমন সেটা আমরা জানবো। জানার আগে আমরা হচ্ছে এই যে শুরুটা কিভাবে তাদের এইরকম হলো। পার্বতী দেবকে ছোট থেকেই ভালোবাসতো, এবং হচ্ছে দেবদাস যেহেতু জমিদার বাড়ি ছিল, তাকে কলকাতায় পড়াশোনা করার জন্য পাঠানো হয়, কিন্তু পার্বতী তাকে মনে মনে ভালোবাসে এবং বিয়ের প্রস্তাবও নিয়ে যায়। তো তারা হচ্ছে যেহেতু জমিদার বংশের ছেলে, সেহেতু হচ্ছে পারিবারিক অহংকার বা জাতপাতের যে ভেদাভেদটা, আপনি এখানে জাতপাতের ভেদাভেদ দেখতে পাবেন, এবং পারিবারিক অহংকারের কারণে কীভাবে হচ্ছে পার্বতীর সাথে দেবের বিয়ে হয়নি, এবং দেব এখানে হচ্ছে পরিবারের বিরুদ্ধে গিয়ে কিন্তু তার ভালোবাসাকে মর্যাদা দিতে পারেনি। তো পার্বতী হচ্ছে এই জিনিসটা তাকে চিঠির মাধ্যমে দেবদাস জানায় যে হচ্ছে সে তার পরিবারের অমতে তাকে বিয়ে করতে পারবে না। তো এটা তার আত্মমর্যাদায় লাগে। এখন আমরা চলে আসি হচ্ছে চরিত্রের বিচার, যে হচ্ছে দেবদাস চরিত্রটা আমার কাছে কেমন লেগেছে। দেবদাস হচ্ছে একটা জটিল চরিত্র, যেখানে দেবদাস একই সাথে প্রেমিক, বিদ্রোহী এবং দুর্বল। এখন হচ্ছে সে তার প্রেমী তাকে করুণ পরিণতির দিকে নিয়ে যায়, আর হচ্ছে সে বিদ্রোহী এজন্য বলবো, কিছুটা বিদ্রোহী, তবে হচ্ছে সে দুর্বল, কারণ হচ্ছে সে তার যে সামন্ত প্রথা, সামাজিক যে জাতপাত, তারপর যে তার পারিবারিক অহংবোধ, এটার বাইরে সে যেতে পারেনি। তার ভালোবাসার জন্য সে হচ্ছে তার পরিবার, তার বাবা মার বাইরে সে যেতে পারেনি। এখানে তার একটা দুর্বল চরিত্র প্রকাশ পেয়েছে। সে তার ভালোবাসার জন্য ওইটুকু করতে পারেনি, যে সবার বিরুদ্ধে গিয়ে পার্বতীকে সম্মান দেওয়াটা, যেটা করতে পারেনি। এই ক্ষেত্রে হচ্ছে দুর্বল, এবং সে হচ্ছে তার এই দুর্বলতার শাস্তি সে তাকে দিয়েছিল। এখানেই সে বিদ্রোহী হয়ে উঠেছিল, যে সে যেহেতু অপরাধ করেছে, তার অপরাধের শাস্তিটা সে নিজেকে দিয়েছিল। এবং সে নিজেকে কীভাবে শাস্তি দিয়েছিল সেটা আমরা কম বেশি জানি, যে সে মদের নেশায় আসক্ত হয়ে যায় এবং মদ্যপান করতে করতে অবশেষে তার মৃত্যু হয়। এবং হচ্ছে এখন আমরা চলে আসি পার্বতীর বিচারে। পার্বতী এখানে হচ্ছে একটা দৃঢ়চেতা নারী, যে হচ্ছে দেবদাসকে ছোটকাল থেকে ভালোবাসে, কিন্তু তার আত্মসম্মান এবং আত্মমর্যাদা বোধ তাকে হচ্ছে সামাজিক যে রীতিনীতির কাছে নতি স্বীকার করলেও সে কিন্তু বিশ্বস্তভাবে দেবদাসকে মনে মনে ভালোবেসে যায়। সে বিয়ে করে একটা জমিদার বাড়িতে যায়, সেখানেও সে হচ্ছে একজন মায়ের যে ভূমিকাটা সেটা খুব ভালোভাবে পালন করে। সে একজন যত্নশীল মা, সেবা পরায়ণ একজন জমিদারনি হয়, এবং হচ্ছে শেষ পর্যন্ত সে দেবদাসকেই ভালোবাসতে থাকে, বিশ্বস্ততা প্রকাশ করে। এবং হচ্ছে আমার যে চরিত্রটা নিয়ে কথা বলবো, চন্দ্রমুখী চরিত্রটা আমার কাছে কেমন লেগেছে। চন্দ্রমুখী আমরা জানি যে ও এখানে একটা বাইজি চরিত্র অভিনয় তার এটা ছিল। তো বাইজি চরিত্র ছিল, যেখানে তাকে বলা হয় যে হচ্ছে
চন্দ্রমুখীকে উদ্দেশ্য করে দেবদাস এরকম বলেছিল যে নারীরা হচ্ছে সহিষ্ণুতার প্রতীক, কতটা লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে পারে এটা সে চন্দ্রমুখীকে না দেখলে আসলে সে বুঝতে পারতো না, কারণ চন্দ্রমুখী এগুলোর মধ্য দিয়ে প্রতিদিন যায়। কিন্তু সেই দেবদাসকে দেখার পর সে হচ্ছে দেবদাসের প্রেমে পড়ে। কিন্তু এখানে শরৎচন্দ্র একটা কথা এরকম বলেছিলেন যে যে সত্যিকারে ভালোবাসতে পারে সে সহ্য করতে পারে। তো আর শুধু অন্তরে ভালোবেসেও যে কত সুখ কত তৃপ্তির এটা যারা বোঝে তারা অযথা সংসারে অশান্তি আনতে চায় না। ঠিক তেমনই চন্দ্রমুখী হচ্ছে নিঃস্বার্থভাবে সেবাপরায়ণভাবে দেবদাসকে ভালোবাসেছিল। এটার বিনিময়ে না যে দেবদাস তাকে বিনিময়ে ভালোবাসেছিল। চন্দ্রমুখী ক্যারেক্টারটা এই জায়গাতেই হচ্ছে অনন্য হয়ে উঠেছিল যে দেবদাসের দিকে সেবার হাত বাড়াচ্ছিল। চন্দ্রমুখী এবং পার্বতীর দুইটা চরিত্রকে যদি আমি একসাথে আলোচনা করি তাহলে হচ্ছে চন্দ্রমুখী এবং পার্বতী দুইটাই সাহসী চরিত্র, কিন্তু পার্বতী স্থান চেয়েছিল দেবদাসের পায়ে, আর চন্দ্রমুখী হচ্ছে দেবদাসের মাথার কাছে, অর্থাৎ একজন আশ্রয় চেয়েছিল আর একজন সেবার হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু আমাদের কথা হচ্ছে শেষ পর্যন্ত এই ট্রাজিক পরিণতি কেন হলো, আসলে এই ট্রাজিক পরিণতির পিছনে কারণ কি? এখানে দেবদাসের যেমন দোষ রয়েছে, তার হচ্ছে শেষ তলকাতে পড়াশোনা করলেও সে সেভাবে আত্মমর্যাদাশীল হয়ে উঠতে পারেনি, পরিবারের বিদ্যুতে সে যেতে পারেনি, এবং তার পরিবার ছিল অনেকটা জাতপাত বিবেচনা করতো, যেহেতু হচ্ছে পার্বতী পরিবার কেনামা জাত ছোট জাত এবং তারা জমিদার পরিবার, তারা সেখানে বিবাহ দিতে চায়নি এবং এটা একটা পারিবারিক অহংবোধ ছিল। তো এবং আপনি এখানে দেখতে পাবেন যে দেবদাসের যে বন্ধু, মানে আমরা তো জানি যে সঙ্গদোষে লোহা আসে, তো দেবদাসের বন্ধু চুনিলাল যার হচ্ছে অনুপ্রেরণায় সে হচ্ছে এই মদের জগতে এবং হচ্ছে চন্দ্রমুখী বাইজির পাল্লায় পড়ে। তো এই ব্যাপারগুলো দেখানো হয়েছে। তো আফটারঅল উপন্যাসটা পড়ার শেষে সবার যেমনটা লাগে আমারও তেমনটাই লাগছে, এবং এটা যে কালজয়ী উপন্যাস হয়েছে কিভাবে হয়েছে, কারণ এটা হচ্ছে মূল কারণ হচ্ছে ট্র্যাজেডি। কারণ শরৎচন্দ্রের যতগুলো উপন্যাস রয়েছে এর মধ্যে এটা অনেক বেশি মানুষের হৃদয়কে স্পর্শ করেছে, এখানে প্রেম বিরহ কাতরতা মানুষকে অনেক বেশি, তাই হচ্ছে এটি প্রকাশের শতবর্ষ পরেও এটার আবেদন এখনও কমেনি। এটা নিয়ে এখনও মানুষ হচ্ছে চিরাচরিতভাবে এখন এটা নিয়ে কথা বলে। দেবদাস উপন্যাসটি এখনও গ্রহণযোগ্যতা পাচ্ছে, মানুষের কাছে এতটাই জনপ্রিয়তা লাভ করেছে। তো আরও একটা ইন্টারেস্টিং তথ্য এরকম, যেখানে হচ্ছে শরৎচন্দ্র এই উপন্যাসটি লিখেছেন হচ্ছে 1900 সালে, অর্থাৎ বিংশ শতাব্দীর শুরুতে। তো যখন উনি উপন্যাসটি লিখেছিলেন কিন্তু তিনি তখন প্রকাশ করেছিলেন 1917 সালে, অর্থাৎ 17 বছর পরে। এখন প্রশ্ন জাগতে পারে যে কেন তিনি ওই 17 বছর এটা প্রকাশ করেননি, কারণ এটা আমরা এরকম পাওয়া গেছে যে হচ্ছে উনি ওনার বন্ধু প্রমোদনাথ ভট্টাচার্যকে একটা চিঠিতে লিখেছিলেন যে কেন এটা উনি জানতে চেয়েছিলেন যেন কেন দেবদাস উপন্যাসটা তিনি ছাপাচ্ছেন না। তখন তিনি প্রত্যুত্তরে বলেছিলেন শরৎচন্দ্র যে এটি হচ্ছে বোতল খেয়ে একদম মাল খেয়ে তাল হয়ে একটা লেখা আর কি, বোতল খাইয়া লেখা, একদম মাতাল হয়ে বোতল খাইয়া লেখা মতো অবস্থা। কিন্তু উনি ভাবতে পারেনি এটা হচ্ছে দর্শক পাঠকদের হৃদয়ে স্পর্শ করবে। তো আফটারঅল এটা থেকে আমরা কি শিখলাম, যে হচ্ছে কখনো কখনো আমাদের ভালোবাসার মতো একটা শক্তিশালী অনুভূতিও পরিবারের যে জাত বা বিভেদের কাছে অনেক সময় হেরে যায়। তো এটা ট্র্যাজিক যে সিনটা ছিল এটা ভীষণই কষ্টদায়ক, এটা আমরা কম বেশি সবাই দেখেছি দেবদাসের পরিণতি। তবে এমন পরিণতি কারোর না হোক সেটা আমরা চাই, তবে ওই পরিণতির জন্য সে নিজেই দায়ী। তবে এখানে আমার একটা লাইন যেটা হচ্ছে দেবদাসের জন্য হচ্ছে পার্বতী প্রার্থনা করেছিল, আসলে দেবদাসের যে করুণ পরিণতি হয়েছিল এটা আসলে কারো কাম্য না। তো সেখানে এই লাইনটা আসলে দিয়ে আমি শেষ করতে চাই রিভিউটা। মরণে ক্ষতি নাই, কিন্তু সে সময়ে যেন একটি স্নেহকর স্পর্শ তাহার ললাটে পৌঁছে, যেন একটিও করুণার স্নেহময় মুখ দেখিতে দেখিতে এ জীবনের অন্ত হয়। মরিবার সময় যেন কাহারও এক ফোঁটা চোখের জল দেখিয়া সে মরিতে পারে। দেবদাস সেটাও পারেনি। তবুও দেবদাস একটা ধ্রুপদী চরিত্র, অর্থাৎ আজও মানুষের হৃদয়ে দাগ কেটে যায় জনপ্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই দেবদাস উপন্যাসটি। আশা করি ভালো লাগবে আপনাদের।